গঙ্গাসাগর কুম্ভমেলার পর ভারতের দ্বিতীয় জনবহুল ধর্মীয় সমাবেশ হলো এই গঙ্গাসাগর মেলা। প্রতি বছর প্রায় দেশ বিদেশ থেকে বহু শরণার্থী আসে এই গঙ্গাসাগর মেলায় পুণ্য স্নানের জন্য। তবে আজকের এই ভিডিওতে থাকছে আপনারা গঙ্গাসাগর আসলে কিভাবে আসবেন, কম খরচে কোথায় থাকবেন এবং মোট কত টাকাই বা খরচা হবে, এই সমস্ত বিষয় বস্তু নিয়েই আজকের এই ভিডিও। খুব কম খরচে গঙ্গাসাগর আসতে চাইলে শিয়ালদা স্টেশন থেকে 7টা 14 নামখানা লোকালে চেপে আসতে পারে। এছাড়া কলকাতার বাবুঘাট থেকে ক্রুজ ছাড়ে এই গঙ্গাসাগরে আসার জন্য, তবে এতে খরচাটা একটু বেশিই পড়বে। সুপ্রভাত সকলকে। আর একটা নতুন শীতের সকাল মানে আর একটা নতুন ভ্রমণ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়া। বর্তমানে আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনে, আর এই শিয়ালদা স্টেশন থেকে আজকে আমি রওনা দিতে চলেছি ভারতের দ্বিতীয় বৃহত্তম সব থেকে জনবহুল মেলা গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে। এই যে পেছনেই দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন 7টা 14 নামখানা লোকাল, আর সেই ট্রেনে চেপেই আজকে আমরা রওনা দেব। 7টা 14 নামখানা লোকাল নির্দিষ্ট সময় শিয়ালদা স্টেশন ছেড়ে রওনা দিল কাকদ্বীপ স্টেশনের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় এখন 10টা 10, আর বর্তমানে আমি নেমে পড়েছি এখন কাকদ্বীপ স্টেশনে। এখান থেকে আমাদের বাইরে বেরোতে হবে, বাইরে বেরিয়ে টোটো করে যেতে হবে লট নাম্বার 8 মানে ঘাটের উদ্দেশ্যে। তারপর ওখান থেকে নৌকা করে গঙ্গাসাগর। আর আজকের এই গঙ্গাসাগরের ভিডিওতে আমি কিন্তু একা না, আমার সাথে অনেকে রয়েছে। এই দেখাই, এদিকে রয়েছে এক্সপ্লোর উইথ অরূপের অরূপদা, আর এদিকে দাদার সাথে নতুন পরিচয় আননোন ট্রাভেলার্সের নামটা কি বললে? সত্যজিৎ দা। আর এইদিকে রয়েছে সত্যজিতেরই একটা বন্ধু আর একটা ভাই। তো আমরা এই 4জন মিলে রওনা দিই গঙ্গাসাগরের উদ্দেশ্যে। কাকদ্বীপ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলেই আপনাদের চোখে পড়বে একাধিক টোটো। সেই টোটো করেই আপনাদের পৌঁছাতে হবে লট 8 ঘাট কিংবা কচুবেড়িয়া ঘাটে। ট্রেন থেকে নেমে কিন্তু আমরা উঠে পড়েছি টোটোতে। আমরা যাচ্ছি এখন লট 8 ঘাটের দিকে। আর এইখানে আমাদের যে টোটো ভাড়া লাগছে সেটা কিন্তু 30 টাকা, মানে নর্মাল সময় 20 টাকা থাকলেও এখন কিন্তু আমাদের গঙ্গাসাগর মেলার জন্য 30 টাকা ভাড়া দিয়ে যেতে হচ্ছে। লট 8 ঘাটে নেমে প্রথমেই কেটে নিলাম জেটির টিকিট, আর সেই টিকিট পড়েছিল আমাদের জনপ্রতি 9 টাকা করে। সেই টিকিট কেটে সকলের সাথে ভিড় ঠেলতে ঠেলতে কোনো মতে গিয়ে উঠলাম জেটিতে। বাপরে বাপ, এখনো গঙ্গাসাগর মেলা হতে কিন্তু অনেক দেরি। মানে আজকে ডিসেম্বরের 27 তারিখ, আর গঙ্গাসাগর মেলা জানুয়ারি মানে 2026-এর জানুয়ারির 10 তারিখ থেকে শুরু। কিন্তু ভিড় বাপরে বাপ, মারাত্মক ভিড়। আচ্ছা, একটা কথা বলে রাখি, যারা এই গঙ্গাসাগর মেলায় মানে 2026-এ গঙ্গাসাগর মেলা আসছেন, তাদের ফোনে একটা অ্যাপ ডাউনলোড করে নেবে, সেটা হচ্ছে গঙ্গাসাগর অ্যাপ। আর সেই অ্যাপ থেকে কিন্তু দেখতে পাবেন আপনারা যে কখন কোন লঞ্চটা ছাড়বে। আমরা এখন যে লঞ্চটাতে উঠলাম সেটা কিন্তু বেলা 11টার লঞ্চ। এর আগে কিন্তু আরো অনেক লঞ্চ আছে। সাগরদ্বীপে যাওয়ার আসল মজাটাই হলো এই নদী পারাপার। আর এই পথে আমাদের পথপ্রদর্শক কিংবা পথের সঙ্গী হয়েছিল এই সি ইগালগুলো, যার ফলে যাত্রাপথটা আরো বেশি সুন্দর হয়ে উঠেছিল। অবশেষে আমরা নেমে পড়েছি সাগরদ্বীপে। আমাদের আসতে সময় লেগেছে আনুমানিক ওই আধা ঘন্টা মতো। আর একবার ভিড়টা দেখো, মানে বোর্ডে কত মানুষ এসছে আজকে গঙ্গাসাগরে। জেটি ঘাটের বাইরে বেরিয়ে সকালের জল খাওয়া সেরে আমরা রওনা দিলাম কপিলমণির মন্দিরের দিকে। এখান থেকে কপিলমণির মন্দির যেতে গেলে আপনারা অটো করে কিংবা শেয়ার গাড়ি করে কিংবা বাসে করেও পৌঁছে যেতে পারেন। অটো আর শেয়ার গাড়িতে খরচা হবে 60 টাকা মতো, আর যদি বাসে করে যান তাহলে খরচা হবে 40 টাকা মতো। তবে মেলার সময় ভাড়াটা অনেকটাই বেড়ে যায়। দীর্ঘ পদযাত্রার অবসান ঘটিয়ে সবে এসে নামলাম আমরা গঙ্গাসাগরে। এখন ঘড়ির কাঁটায় 1:20 মতো বাজে। এবার কিন্তু আমরা যাব গঙ্গাসাগর, যে কারণে সব থেকে বিখ্যাত সেটা হচ্ছে কপিলমণির আশ্রম। সেই আশ্রমে কিন্তু এবার আমরা যাব। বাস থেকে নেমে আমরা এখন যাচ্ছি কপিলমণির আশ্রমের দিকে। আর যাওয়ার পথে দেখতে পাচ্ছি যে কিন্তু মেলার জন্য এই গঙ্গাসাগরটাকে বেশ সুন্দর করে সাজানো হচ্ছে। কোথাও তৈরি হচ্ছে হোগলা পাতাদি ক্যাম্প, আবার কোথাও দেখতে পাচ্ছি যে বিভিন্ন কার্ডবোর্ড দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন ঘর, যেখানে এসে পুণ্যার্থীরা থাকতে পারবেন। মানে মেলার প্রস্তুতির তোড়জোড় কিন্তু বেশ সুন্দর করে চলছে। বাস থেকে নেমে বা অটো করে নেমে যে জায়গাটা নামিয়ে দেবে সেখান থেকে কিন্তু তোমরা হেঁটেও পৌঁছে যেতে পারো কপিলমণির আশ্রমে, বা চাইলে টোটো অটো করেও যেতে পারো। সেক্ষেত্রে 30 টাকা মতো খরচা বললো, তাই না অরূপদা? 30 টাকা মতো খরচা বললো, কিন্তু আমরা হেঁটেই যাচ্ছি, মানে খুব একটা দূর না। হেঁটেও কিন্তু তোমরা অনায়াসে পৌঁছে যেতে পারবে কপিলমণির আশ্রমে। দেখো, এদিকে হচ্ছে সমস্ত ডালা কাউন্টার, আর ঠিক এই হচ্ছে কপিলমণির আশ্রম। এই হচ্ছে কপিলমণির আশ্রম। আর দেখো আজকে কত লোক আজকে এসছে একদম। এটা হচ্ছে মন্দিরের ভেতরে ঢোকার রাস্তাটা। একবার লাইনটা দেখো, কত লাইন পড়েছে, মানে কত বড় একটা লাইন পড়েছে কিন্তু মন্দিরের ভেতরে ঢোকার জন্য। মানে এই দিক দিয়ে ঢুকে
বেরোতে হবে ওই দিক দিয়ে। ঠিক এই পাশটাতে হচ্ছে কপিলমুনির আশ্রম, আর এইখানে দেখো বেশ কিছু ডালার দোকান কিন্তু রয়েছে, মানে যেরকম দক্ষিণেশ্বরে আমরা দেখি সেরকম কিন্তু এখানেও বেশ কিছু ডালার দোকান এরকম ঘর মতো করা আছে যেখানে ডালার দোকান রয়েছে। দেখো একবার ভেতরটা ঢুকে, এ দেখো এখানে কিন্তু ঢুকে এই দিকটাতে দেখো, এই দিকটাকে পরপর বেশ কিছু ডালার দোকান রয়েছে এবং এইখানেও কিন্তু বেশ কিছু ডালার দোকান কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু আপনারা 30 টাকা থেকে শুরু করে 51 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ডালা কিন্তু পেয়ে যাবেন। এবার ঘুরে আসি কপিলমুনির আশ্রম থেকে, মানে যে মন্দিরটা রয়েছে সেই মন্দির থেকে। দেখো প্রচুর লোক কিন্তু যাচ্ছে এই রাস্তা ধরে। এই মন্দিরে পূজিত হন একাধিক দেবদেবী, তারই সাথে পূজিত হন কপিল মুনি। বহু দূর দূরান্ত থেকে লোক আসে এই মন্দিরে পুজো দিতে। আমাদের কিন্তু বেশ সুন্দরভাবে দর্শন হলো এই কপিলমুনির মন্দির। মন্দির দর্শন করে মন্দিরের ঠিক পাশে একটা ছোট মতো একটা দাদার দোকান আছে, সেখান থেকে নিয়ে নিচ্ছি সুন্দর আখের রস। 20 টাকা নিল এটা, চলো খাওয়া যাক। এই যে এদিকে হচ্ছে কপিলমুনির আশ্রম, আর কপিলমুনির আশ্রমের ঠিক পাশেই কিন্তু রয়েছে এখানে একটা ধর্মশালা। আপনারা যদি আসেন, মানে যখন আসবেন এই মেলার সময়, তখন কিন্তু এই ধর্মশালাতে বিনা পয়সা দিয়ে থাকতে পারবেন। থাকার জন্য এখানে কি মানে কিরকম কি করতে হবে একটু বলুন। কি প্রসিডিওর আছে, মানে কি থাকতে গেলে এখানে এসে যদি রুম ফাঁকা থাকে পান, না হলে একটা ফোন নাম্বার আছে আমাদের সেক্রেটারি সাহেব, ফোন নাম্বারেও বুক না আগে ফোন করে কথা বলে নিতে হবে। হ্যাঁ, বুক করা যায়। তো এখানে কি রেট থাকে? যে এখানে কি বিনা পয়সায় আগে ছিল, হ্যাঁ আগে ছিল। আচ্ছা আচ্ছা। এখন আস্তে আস্তে করে সেটাকে চেঞ্জ করা হয়েছে। কেন চেঞ্জ করা হয়েছে? আগে যারা ছিল দানপাত্রে দেওয়ার একটা ব্যাপার ছিল, এমনি আসতো থাকতো দানপাত্রে কিছু দিয়ে চলে যেত। সেটা আস্তে আস্তে দেখা গেছে যে দানপাত্রে কিছুই মিলছে না, যে খরচটা হচ্ছে মেনটেন্যান্স খরচটা উঠছে না মিনিমাম, যার জন্য আস্তে আস্তে করে ওটাকে কমিয়ে দেওয়া হয়েছে। সেরকম এমনিতে ডেভেলপ করা হয়েছে ল্যাট্রিন বাথরুম বা রুমগুলো এমনিতেই ছিল ডরমেটরি, এখন টাইল বসানো হয়েছে ভেতরে মেঝেতে, বা ল্যাট্রিন বাথরুম আমাদের আস্তে আস্তে করে করা হচ্ছে, কোনো অসুবিধা নেই। তো এখনও বাইরে কমন আছে ল্যাট্রিন বাথরুম, অ্যাটাচ কোনো কিছু দিয়ে নেই আমাদের, পুরোটাই কিন্তু আশ্রম সিস্টেম। নিচে শুতে হয় গদিতে, আর ল্যাট্রিন বাথরুম বাইরে ইউজ করতে হয়। আচ্ছা, মানে কিরকম কি থাকে, মানে মানে কিরকম দামপত্র কিরকম থাকে রুমের, মানে কতটা কম মানে থেকে কম থেকে শুরু হতে পারে? 500 টাকার নিচে নেই, 500 টাকার নিচে নেই, 500 টাকা থেকে শুরু। হ্যাঁ, 500 টাকার নিচে 500 টাকা একদিনের জন্য পাওয়া যাবে। হ্যাঁ, 4 জন থেকে 5 জন থাকতে পারে। 4টে গদি আছে, 4 জন থাকতে পারে, অ্যাডজাস্ট করলে ওর সঙ্গে 5 জন হতে পারে। আচ্ছা আচ্ছা, একই রেট। আগে থাকতে ফোন করে জানিয়ে দিতে হবে আপনাদের। হ্যাঁ, এবারে যদি সিজন ওয়াইজ রেট বাড়ে কমে তখন আলাদা। তখন সেটা আগে কিন্তু এখানে ফ্রিতে মানে বিনা পয়সাতেই থাকার ব্যবস্থা ছিল, তবে এখন সেটা বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু আপনাদের এখানে থাকতে হলে এখানে কিন্তু আপনাদের পয়সা দিয়ে থাকতে হবে। আমি আপনাদের একটা রুম দেখিয়ে দিই, আর আপনারা যদি আসেন এখানে যদি থাকেন, একদম কপিলমুনির আশ্রমের পাশেই কিন্তু এই আশ্রমটা। এখানে যদি আপনারা থাকেন তাহলে কিন্তু আগে থাকতে আপনাদের ফোন করে জানিয়ে দিতে হবে, কারণ মেলায় যেহেতু প্রচুর ভিড় হয়, সেই হিসাবে কিন্তু থাকতে হলে এখানে আপনাদের কিন্তু আগে থাকতে ফোন করে জানিয়ে দিতে হবে। চলুন একটা রুম আপনাদের ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে একটা 7 নম্বর রুম। দেখুন ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা, যেহেতু আশ্রম সেই হিসাবে কিন্তু মাটিতে গদি পেতেই শুতে হবে। আর এদিকে একটা জানলা রয়েছে, ফ্যান রয়েছে, বেশ সুন্দর। আর এখানে বাথরুমটা এখনো রেডি হয়নি, বাথরুমটা হচ্ছে। না, এমনি আচ্ছা, কমন বাথরুম আছে, এমনি অ্যাটাচ বাথরুমও রয়েছে নাকি? না, অ্যাটাচ কোনো রুমে অ্যাটাচও কোনো রুমে নেই, কমন বাথরুম। আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি গঙ্গাসাগরের যে মেন স্নান ঘাট, সেই স্নান ঘাটের সামনে। এই হচ্ছে সেই স্নান ঘাট, আর এখানে কিন্তু প্রচুর দেখছি দোকানপাট রয়েছে, আর সামনেই হচ্ছে গঙ্গা। এই হচ্ছে কিন্তু গঙ্গাসাগরের মেন স্নান ঘাট। দেখুন প্রচুর মানুষ কিন্তু এখনো গঙ্গাসাগর মেলা শুরু হয়নি, এখন এসে কিন্তু স্নান করছে। প্রচুর তীর্থযাত্রী এসছে এই গঙ্গা নদীতে স্নান করতে। বর্তমানে আমি এখন রয়েছি গঙ্গাসাগরে, আর এই গঙ্গাসাগর ভারতের না, কিন্তু ভারত তথা সারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ। এখানে কিন্তু দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ আসে মকর সংক্রান্তির দিন এই গঙ্গা নদীতে, পবিত্র গঙ্গা নদীতে স্নান করতে, এবং এসে স্নান করে তারা পুণ্য অর্জন করে। তবে আমাদের আর আজকে স্নান করা হবে না, ইচ্ছা যে যখন মেলা শুরু হবে তখন আরও একবার গঙ্গাসাগরে আসবো এবং এসে স্নান করব, পবিত্র গঙ্গা নদীতে একটা ডুব মেরে যাব। প্রচুর লোক দেখছি স্নান করছে, তবে আমরা তো স্নান করতে পারবো না, তাই একটু পাটাই ভিজিয়ে নিই, আর এই পবিত্র গঙ্গার জলটা একটু মাথায় ছেটা দিই। আজকের দিনে জানুয়ারিতে যারা আসছো এই মেলাতে,
তারা কিন্তু এই মন্দিরে মানে কপিলমুনির যে মন্দির আছে সেই মন্দিরের পাশেই একটা আশ্রম রয়েছে, সেখানেও থাকতে পারো, সেটা দেখালাম তোমাদেরকে। সেখানে ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারো। এছাড়া কিন্তু এখানে প্রচুর মানে এই এই যে পেছনে দেখছো হোগলা পাতা, এই হোগলা পাতা দিয়ে কিন্তু প্রচুর ঘর তৈরি করছে, এইগুলোতেও আপনারা থাকতে পারেন। এছাড়া এখানে কিন্তু আরও অনেক হোটেল রয়েছে, তার সাথে সাথে কিন্তু ভারত সেবাশ্রমও রয়েছে, যেখানে কিন্তু আপনারা 200 থেকে 300 টাকার মধ্যেই ঘর পেয়ে যাবেন থাকার জন্য। ঘড়ি কাটা এখন সময় 4টে মতো বাজে, আর আমরা বসে পড়েছি লাঞ্চ করতে, মানে ওই গঙ্গা থেকে ঘুরে এসে কিন্তু বসে পড়েছি লাঞ্চ করতে। এই সামনেই হচ্ছে কপিলমুনির মন্দির, এই মন্দিরের আশেপাশে কিন্তু প্রচুর হোটেল পেয়ে যাবেন দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। সেরকম একটা হোটেলে আমরা বসে পড়েছি দুপুরের লাঞ্চ করতে। নিয়েছি কি ভেজ থালি নিয়েছি, আমাদের দাম পড়লো কিন্তু 60 টাকা করে। চলো ঝটপট খাওয়া দাওয়া শেষ করি, তারপর কিন্তু রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। বেশ সুন্দরভাবে কিন্তু ঘরোয়া খাবার দাবার দিয়ে আমরা দুপুরের লাঞ্চ শেষ করলাম। মানে আশা করতে পারিনি সত্যি এত সুন্দর খাবার দাবার হবে, প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণ ঘরোয়া ছিল। তাই তো অরূপদা, খাবারগুলো বেশ ঘরোয়া ছিল তো? হ্যাঁ ভালো, খাওয়া দাওয়ার মান ভালো। মানে আশা করিনি যে এতটাও মানে সুন্দর খাবার পাবো এখানে, সেই হিসাবে কিন্তু বেশ সুন্দর খাওয়া দাওয়া করেছি। না এখানে গত বছর আমি এসেছিলাম, এখানের আশেপাশে যে স্টলগুলো আছে এখানে খাওয়ার দাওয়ার ভালো, খেতেই পারো, একদম সাদাসিধেভাবে রান্না, মানে বেশি মশলাপাতি থাকে না, একদম একদম ভালো লাগবে, একদম ঘরোয়া খাবার দাবার আমরা খেলাম, ঘরোয়া খাবার দাবার। এই হচ্ছে কপিলমুনির মন্দির, আর ঠিক এই পাশটা এবং এই পাশটাতে কিন্তু প্রচুর নাগা সাধু বসে থাকে। আমি সামনে গিয়ে সেভাবে দেখাতে পারছি না কারণ স্ট্রাইক চলে আসতে পারে। তো এই পাশে এবং এই পাশে কিন্তু আসলে দেখতে পাবে প্রচুর নাগা সাধু কিন্তু বসে আছে। মেলা ঘুরে আমরা বিকেলের দিকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বেশ সুন্দরভাবে কিন্তু আমরা একদিনের মধ্যে গঙ্গাসাগর ঘুরে ফেললাম, এবার রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর আশা করছি এই ভিডিওটার মধ্যে যা ইনফরমেশন দেওয়ার, মানে একদিনে গঙ্গাসাগর ঘোরার এবং আসছেন না আপনারা যখন আসবেন যা ইনফরমেশন দরকার সেটা দিতে পেরেছি। যদি কোনো কিছু বাকি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই উত্তর দেবো। আর চলুন, আমাদের ট্রেন রয়েছে 8টাতে, তাই তো? আমাদের ট্রেন রয়েছে 8টার সময়, আশা করছি উঠে যাবো ট্রেনে কাকদ্বীপ থেকে। ঘড়ি কাটায় রাত্রি এখন 11:15 মতো বাজে, আর আমরা সবে এসে ঢুকলাম শিয়ালদা স্টেশনে। একদিনের মধ্যে সুন্দরভাবে ঘুরে দেখলাম কিন্তু আমরা গঙ্গাসাগর। যদি আমার এই একদিনের গঙ্গাসাগরের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ রইল। আর যখন সাবস্ক্রাইব করবে তখন পাশে থাকা বেল আইকন কিন্তু অবশ্যই প্রেস করবে। আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায়, পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।